আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। ফেয়ার অন ব্ল্যাক ম্যাজিক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাহিন। ডিয়ার অডিয়েন্স, প্রতিদিনের মতো আজকেও প্রস্তুত আছেন তো রক্তহিম করা একটা ঘটনা শোনার জন্য? আজকের ঘটনাটি হইতাছে একটা পুরাতন বন্ধ ফ্ল্যাটের। ফ্ল্যাটটা কিন্তু খুব একটা বড় না, শুধু একতলা একটা বিল্ডিং। তো সেই বিল্ডিংটা তৈরি করার পর থেকে সেই লোকগুলা মানে বিল্ডিংয়ের মালিক সেখানে থাকে না, শুধু বিল্ডিংটা দিয়েই রাখছে। তো কাহিনীটা সেই বিল্ডিংকে নিয়ে। তো আসুন, আজকে আর কোনো কথা না বইলা এই কাহিনীটা আমি যার কাছ থেকে শুনছি আমিও ঠিক তার মতো করে বলার চেষ্টা করবো। অবশ্যই সম্পূর্ণ কাহিনীটা শুনবেন, আর আমিও যথেষ্ট চেষ্টা করব আপনার মনোযোগটা ধরে রাখার। তো আসুন, আজকে আর কোনো কথা না বইলা সরাসরি রক্তহিম করা কাহিনীটা আপনাকেই শোনাই। এই ঘটনায় নাম, গ্রাম এই দুইটা হাইড করা হবে বা ছদ্মনাম হিসেবে ব্যবহার করা হবে, তো এনজয় হিসেবে নেবেন। আমার নাম লিটন মিয়া। আমার স্থানীয় বাসা এই বাংলাদেশের কোনো একটি জেলার কোনো একটি ছোট গ্রামে। বর্তমানে আমি ঢাকায় থাকি। ঢাকা মোটামুটি ভালো ধরনের একটা চাকরি করি আমি, মোটামুটি বেতনও ভালো। যেহেতু গ্রাম অঞ্চলে বাড়ি আমার, গ্রাম অঞ্চলে মানুষ কেমন হয় তা তো বুঝেন, আর বাড়িঘরগুলো কেমন থাকে তা তো অবশ্যই জানেন। তো গ্রাম অঞ্চলে যারা আছেন, তাই না? তো ঢাকা শহরে চাকরি করি, মোটামুটি কাজকর্ম ভালোই, বেতন মোটামুটি ভালোই বললাম। তো ইনশাল্লাহ আল্লাহর রহমতে কাজগুলো করতে করতে মোটামুটি ভালোই টাকা আমি ব্যাংকে সংরক্ষণ করি বা সঞ্চয় করি যাই বলেন। তো এমন একটা সময় হয়, মোটামুটি হাতে যখন টাকা হয় আমার ভালো, তখন চিন্তা ভাবনা করি আমার গ্রামের বাসায় ছোট কইরা একতলা বা দুইতলা বিশিষ্ট একটা ভবন তৈরি করব। তো হাতে যেহেতু টাকা পয়সা মোটামুটি ভালোই হয়েছে, গ্রামের বাসায় ফিরে যাই। তো আমি আমার বাবা মাকে বললাম, দেখো হাতে যেহেতু আমার মোটামুটি টাকা পয়সা হয়েছে, বিয়ে শাদী এখনও করি নাই, তো আমাদের এই ছোট ঘরটা ভাঙ্গা এখানে একটা বিল্ডিং তৈরি করি। তো আমার বাবা মা রাজি হয়ে গেল, হ্যাঁ করো, তোমার ভবিষ্যৎ সামনে, আমরা তো কয়দিন দুনিয়াতে আছি, তোমার যা মন চাই তুমি তাই করো। তো বাবা মা রাজি। আমি সেখানে একটা প্রথমে একতলা মোটামুটি ভালো সিস্টেমেই একতলা একটা বিল্ডিং দেওয়ার চিন্তা ভাবনা শুরু করে দিই এবং কাজও শুরু করি। তো বিল্ডিং দেওয়া মোটামুটি কমপ্লিট, একদমই কমপ্লিট। তখন আমি আমার বাবা মাকে বললাম, বাবা মা এক কাজ করি, বিল্ডিং যেহেতু একতলা কমপ্লিট, ইনশাল্লাহ আর কিছুদিন পর থেকে আরেকতলার কাজ শুরু করে দেবো। তো চল এক কাজ করি, এই এরিয়াটা মোটামুটি ভালো করে ইট দিয়া উঁচু পাঁচিল দিয়া চারিদিকে আটকে দিই, যাতে ভিতরে কোনো মানুষ প্রবেশ না করতে পারে, এবং তোমরা দুজন আমার সাথে ঢাকা যেয়ে থাকবা। তো আমার বাবা মা রাজি হয়ে গেল। তো রাজি হয়ে গেল। এখন বলে রাখা ভালো, আমার এই ঘরটা বা বিল্ডিংটা যে স্থানে আমি দিছি সেখানে ছিল একটা হিজল গাছ। এখন ওই হিজল গাছটা কাইটা ফেলানোর কারণে হয়তো এর পরবর্তীতে আমাদের সাথে এরকম কাহিনীগুলো হয়েছে, কিন্তু তখন আমরা ভাবতে পারিনি যে এই গাছটা কাটার জন্য হয়তো এরকম কিছু হবে। হিজল গাছ প্রথমে কাটতে ইচ্ছা করছিল না, কিন্তু না কাটাও কোনো উপায় ছিল না, যেহেতু জায়গার পরিমাণ একটু কম। তো গাছের বর্ণনা আপাতত বাদ দিই। বাড়ির চারপাশ ভালো করে ইটের পাঁচিল করে আটকাইয়া আমরা ঢাকার ভিতর চলে যাই আমার বাবা মাকে নিয়ে। আনুমানিক ঢাকা থেকে যখন এই পাশে ব্যাক করি প্রায় 2 বছর পর। কিন্তু এই 2 বছরের মধ্যে আমার বাসায় আসার সাথে সাথে আমি গ্রামের মানুষের কাছে যা শুনতে পারলাম তা কল্পনার অতীত। গ্রামের মানুষগুলো বললো, দেখো তুমি তো এই বিল্ডিংটা দিয়া প্রায় 2 বছর হয়ে গেল এখান থেকে চলে গেছো, তোমাদের বিল্ডিংয়ের উপর মাঝে মধ্যে কোনো একটা লোক বা কোনো একটা ছায়া, হয়তো কোনো একটা মেয়ে হাঁটাচলা করে আমরা সবাই দেখতে পারি। সবসময় না, মাঝে মধ্যে। কখনো দেখা যায় কান্না করতেছে, কখনো দেখা যায় ঘুমোর পরে হাঁটাচলা করতেছে, কখনো লাফালাফি করতেছে। গ্রামের আশেপাশে মানুষ যারা এই সমস্ত বিষয়গুলো দেখে তারা প্রচুর পরিমাণে ভয় পায়, কিন্তু কি কারণে হয় এটা আমরা জানি না। তখন আমরা চিন্তা করতেছি, কি বলে এইসব আজব ঘটনা, এই সমস্ত অলৌকিক বিষয়গুলো হয় নাকি? তো চিন্তা ভাবনা বাদ দিয়া বাড়িতে ঢোকার সাথে সাথে তো এই কাহিনীগুলো হয়েছে, মানে গ্রামে ঢোকার সাথে সাথে এই এলাকার মানুষ এই কাহিনীগুলো বলছে আমাদের। তো যাই হোক, সর্বপ্রথমেই যখন দরজা খুললে আমার বাবা মা, আমাদের ছোট ঘর ছিল এক সাইডে, যে ঘরে আমার বাবা মা থাকতো সেই ঘরে প্রবেশ করে, এবং আমি এক এলাই আমাদের যে বিল্ডিং করার নতুন ঘরটা ছিল, যে ফ্ল্যাটটা ছিল, সেই ফ্ল্যাটের দরজাটা খুলে আমি যেই ভিতরে ঢুকি, আমার মনে হইল একটা গরম ধমকা বাতাস
আমার স্পর্শ করে বাইরের দিকে বাইরে গেল, মানে খুব দ্রুত। এবং ভিতরে মানে একটা রুমটি বন্ধ থাকে, যেরকম ভাবছে একটা গরম বা একটা গন্ধ থাকার কথা, সেই গন্ধ তো প্রথমে আমি পাইতাছি। তো যাই হোক, ঘরের ভিতর ঢুকলাম, একটু অস্বাভাবিক লাগলো, খুব অস্থির অনুভব হইতেছে নিজের মধ্যে। তো যাই হোক, সবগুলা চিন্তা ভাবনা বাদ দিয়ে ঘর ঠিকঠাক গোছানোর কাজ শুরু করলাম। মোটামুটি কোনো কিছু আর সমস্যা বুঝতে পারলাম না। সেদিনের রাতটা আমি সেই ফ্ল্যাটে একলাই থাকলাম, কিন্তু সেদিন রাতে কোনো কিছু হয় নাই। একদিন, 2 দিন, 3 দিন, যেহেতু ঢাকা থেকে মোটামুটি 2 বছর পরে আসছি, হাতে ছুটি আছে মোটামুটি 2 সপ্তাহ, থাকা তো লাগবেই। তো 1 সপ্তাহ কাইটা গেছে, রাতে কোনো রকম কোনো সমস্যা আমার সাথে হয় নাই। কিন্তু একদিন আনুমানিক রাত বাজে 1টা, সেদিন আবার বিদ্যুৎ ছিল না। হয়তো হঠাৎ করে সে সময় কারেন্টটা চলে গেছিল, স্বাভাবিকভাবে আমি নিছি। কিন্তু গরমের সময় তো, গরমের কারণে আমি সেদিন ঘুমাইতে পারতেছি না। হঠাৎ করে গরমের কারণে আমার ঘুম ভাঙে যায়। তখন আমি খেয়াল করি, হয়তো যেহেতু একতলা ভবন আমার ছাদের উপর দিয়ে কেউ একজন হাঁটাচলা করতেছে। এবং হাঁটাচলা করলে আপনারা তো বুঝতে পারতেছেন, মানুষের হাঁটাচলা বোঝা যায়, ঝুম ঝুম আওয়াজ হইতেছে। কিন্তু ঝুমঝুম যেহেতু আওয়াজ হইতেছে, আমি ভাবতেছি যে হয়তো কোনো মহিলা মানুষ। কিন্তু আমার ছাদের উপরে মহিলা মানুষ অসম্ভব। আর আমার মা তো এইভাবে জীবনে আসবো না, কারণ মায়ের বয়স হয়ে গেছে, তো রাতে এখানে হাঁটাচলা করবো, তা তো কল্পনার অতীত। যেহেতু ঘুম আসতেছে না, চিন্তা ভাবনা বাদ দিয়া না ছাদেই যাই। ছাদে যাওয়ার পর আমি দেখলাম, যখন আমি ছাদের ছোট দরজাটা খুইলা ছাদের উপরে প্রবেশ করি, ঠিক তখনও মনে হইলো আমার সামনে থেকে, মানে দরজার সামনে থেকে কেউ একজন সাই শব্দ কইরা সেখান থেকে সইরা গেল। বুঝতে পারতেছেন? সাথে সাথে একটু ভয় পাইছি, কিন্তু ভয় পাইলে তো লাভ নাই, ফ্ল্যাটটা তো আমার, থাকতে তো আমাকেই হবে। ছাদের উপর উঠলাম, ওঠার পর আকাশে মনে হয় চাঁদ আছে, মোটামুটি জ্যোৎস্না। আমি 4-5টা ভালো করে লক্ষ্য করলাম। লক্ষ্য করতে করতে দেখতে পারলাম আমাদের ছাদের এক কোনায় ছিল একটা পানির ট্যাঙ্কি। সেই পানির ট্যাঙ্কির এক সাইডে একটা মেয়ে, তার মুখটা পিছনের দিকে, মানে তার সামনের দিকে দিয়া, মানে আমার জায়গা থেকে শুধু পিছন দেখতে পারতেছি। এইভাবে ছাদের 2 সাইডে বা আমাদের যে ছাদে যে আটকানোর জন্য লোহার যে শেকগুলো ছিল, সেই শেকগুলোর উপর হাত দিয়ে দাঁড়ায় আছে। তো ধীরে ধীরে সেই মেয়ের কাছে আমি যাই, এবং যাইতে যাইতে আমি জিজ্ঞেস করি, তুমি কে? এখানে আসছো কেমনে? এই বাড়িটা কার তুমি জানো? তুমি এত রাতে ছাদের উপর উঠছো এবার কিভাবে? সে কোনো কথা বলে না, সে কথা তো বলেই না, শুধু মনে হইলো হালকা হালকা হাসি তার মুখ থেকে আমি শুনতে পারতেছি। রাত কিন্তু 1টার উপরে ভাই। কাহিনীটা সত্যি যার সাথে হয়েছে না, যদি কাহিনীটা সত্যিকারের সত্যি হয়, তাহলে সে মারাত্মক লেভেলে ভয় পাইছে, আর আমরা তো শুধু শুনি আর এনজয় করি। তখন আমি সেই মেয়েটার কাছাকাছি যাই। কাছাকাছি যাওয়ার পর মেয়েটা আমার দিকে এক ঝলক শুধু তাকায়। তো আমি ধীরে ধীরে সেই মেয়ের কাছাকাছি যাওয়ার পর মেয়েটাকে জিজ্ঞেস করি আবারও, তুমি কে? আমার দিকে তাকাও। মেয়েটা আমার দিকে তাকাইয়া একটা হাসি দিছে। মেয়েটার চেহারা এত সুন্দর, তার চুলগুলা পিছন থেকে আমি দেখছি এত বড় বড়, যা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। মেয়েটার মধ্যে কোনো অস্বাভাবিক বিষয় ছিল না, মেয়েটা খুবই সুন্দরী। কিন্তু মেয়েটা আমার পরক্ষণে যা দেখাইলো, তা দেখার জন্য আমি সেই মুহূর্তে মোটেও প্রস্তুত ছিলাম না। মেয়েটা শুধু বলল, এখান থেকে চইলা যাও। এটা বইলা মেয়েটা খুব জোরে সেই ছাদে থেকে নিচের দিকে লাফ দিল। আমি ধরার চেষ্টা করলাম, কিন্তু নিচের দিকে তাকাইয়া দেখি সেখানে সেই মেয়েটা আর নাই। কত অদ্ভুত একটা কাহিনী না? ভয় মোটামুটি পাইছি, বিশ্বাস করি না, ভয় পাইছি। কিন্তু এই বিষয় নিয়ে আমি কাউকে কোনো কিছুই বলি না, কারণ বলতে পারবো না মেয়েটার চেহারা এত সুন্দর ছিল, তার আমার খুব ভালো লেগে গেছিল। ভাবছিলাম হয়তো আবার কখনো সেই মেয়েটাকে আমি দেখবো। তার জন্য কোনো কবিরাজ, হুজুর, কোনো বিষয়ে কোনো রকম কোনো চিন্তা ভাবনা করি নাই, বাবা মাকেও বলি নাই। তো তারপর থেকে আর কখনো কোনো কিছু হয় নাই, কিন্তু সেই কাহিনীগুলো নাকি এখন আমার বাসায় হয়। তো তারপর থেকে আমি এই বাসায় থাকি। তারপরে সর্বোচ্চ আরও 2 বছর ঢাকার ভিতরে ছিলাম, মোটামুটি কাজকর্ম শেষ দিয়া। তো তারপর ঢাকা থেকে ব্যাক কইরা গ্রামে এসে আমি বিবাহ করি। বিবাহ করার পর সেই ফ্ল্যাটেই মোটামুটি আছে, তারপর থেকে কোনো সমস্যা হয় নাই। কিন্তু কাহিনী আর একটা হয়েছিল, যা আমার বিয়ে করার আগে সেই মেয়েটাকে আমি আবারও দেখছিলাম। তো ডিয়ার অডিয়েন্স, আজকের এই কাহিনীতে যদি একটু রেসপন্স পাই আর ইউটিউব যদি ইমপ্রেশন দেয়, সবার কাছে যদি পাঠায়, তাহলে মনে ভালো লাগবে। যে ইমপ্রেশন দেয় কোনো রকম কোনো শান্তি পাই না মনে।
তো ডিয়ার অডিয়েন্স, আজকের কাহিনীটা আপনাদের কেমন লাগছে বলতে পারবো না, বিশ্বাস হয়েছে কিনা তাও জানি না। তবুও যদি কাহিনীটা ভালো লাগে অবশ্যই সেটা লাইক করবেন। আর আমি শাহিন আজকের মতো বিদায় নিচ্ছি। আসতেছে আগামীকাল একই সময় আবার রক্তহীন করে একটা ভৌতিক ঘটনা নিয়ে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ফেয়ার অন ব্ল্যাক ম্যাজিক ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।